আলোতে একটা সংবাদ প্রকাশ পাইছে যে অমুক স্থানে বাবারা সন্তানদেরকে টাকার অভাবে বিক্রি করে দিতেছে। তো জনগণ বলতেছে যে বাংলাদেশি সাংবাদিকরা বাবা না থাকার কারণে বিক্রি হইতে পারতেছেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শরিয়ার প্রশ্ন করলেই বাংলাদেশি সাংবাদিকরা একটা নির্দিষ্ট রাষ্ট্রের প্রশ্ন তুলেন এবং বলেন যে আপনারা যদি শরিয়া বলতে কি আপনারা ওই রাষ্ট্রের মতো একটা বর্বর শাসন ব্যবস্থা কায়েম করতে চান। আপনারা বুঝতে পারছেন কোন রাষ্ট্রের কথা আমি বলতেছি। সেই রাষ্ট্রে নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন, তো সেই জবাবগুলো আজকে দিব। কিছুদিন আগে পত্রিকায় একটা নিউজ প্রকাশ পাইছে পি আলো, যেটাকে অনেকে খারাপ ভাষায় বিনাকিদা একটু পেছনের আলোর কথা বলেন, বাট গৌতম দাস দা একটা নাম দিছে পি আলো, সেই নাম দেব। এখানে আমি মূল প্রশ্নটা তুলতে চাই যে দেখেন, আপনি যখন একটা শাসন ব্যবস্থায় যাইতে চান, ধরেন বাংলাদেশি যারা মুসলিম চায় যে তারা ইসলাম দ্বারা শাসিত হবে, তখন তাদের আসলে কি মানে ইসলামী শাসন আমি যদি কায়েম করি তাহলে অ্যাকচুয়ালি আমি কি পাবো কি না পাবো। আমার প্রশ্নটা কি করা উচিত? আমার প্রশ্ন করা উচিত যে আচ্ছা, এই শাসন ব্যবস্থা কায়েম হইলে কি আমি 3 বেলা খাবার পাবো? আমি কি অসুস্থ হইলে চিকিৎসা পাবো যেরকম ইউরোপে আছে? আমি কি আমার সন্তানকে বিনা পয়সায় স্কুলে বা মাদ্রাসায় পড়াইতে পারবো? আমি কি হচ্ছে যে থাকার জায়গায় পাবো? আমরা জানি যে পৃথিবীর উন্নত দেশগুলোতে, যেমন আমি ব্রুনাইতে ছিলাম আগে, সেখানে দেখছি যে হচ্ছে প্রত্যেকটা নাগরিককেই সরকার বাড়ি করে দেয়। তো উন্নত দেশে কিছু কিছু দেশে সরকার বাড়ি দেয়, বা ইউরোপের দেশগুলোতে যাদের ইনকাম কম সরকার তাদেরকে থাকার জায়গা ফ্রিতে দেয়। তো বাসস্থানের কথা আছে, যেটা আমরা মৌলিক অধিকার হিসেবে কয়েকটা জিনিস বলে থাকি। মৌলিক অধিকার বলতে যা বোঝানো হয় এইগুলিই আসলে মৌলিক অধিকার তা না, এর বাইরেও অনেক মৌলিক অধিকার আছে। যেমন ধরেন, একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে চায় তার মুখটা ঢেকে রাখবে, বাট শিক্ষক তাকে মুখটা ঢেকে রাখতে দেয় না। এটা চরমভাবে তার মৌলিক অধিকারকে লঙ্ঘন করা হয়। এটা একান্তই তার পার্সোনাল বিষয়। তার বডি সে দেখায় রাখবে, খোলা রাখবে নাকি ঢেকে রাখবে, এটা তো একান্তই তার ব্যাপার। তাহলে তাকে কেন মানে তাকে যদি খোলা রাখার স্বাধীনতা দেওয়া হয়, তাহলে ঢেকে রাখার স্বাধীনতা কেন দেওয়া হবে না? এখানে কিন্তু চরমভাবে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়। তো যাই হোক, সেই আলাপে যাব না, সেটা অন্যদিন আলাপ করব। তো একজন সাংবাদিকের যেখানে প্রশ্ন করা উচিত যে আচ্ছা, যদি রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থায় যায় তাহলে কি আমি আমার মৌলিক অধিকারগুলো পাবো? এটা ছিল তার ন্যাচারাল কোশ্চেন, ন্যাচারাল প্রশ্ন তার এটা থাকা উচিত ছিল। বাট সে প্রথমেই প্রশ্ন করতেছে যে আমি কি ল্যাংটা থাকতে পারবো? আমি কি হচ্ছে যে শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে যেখানে সেখানে আমি যৌন চাহিদা পূরণ করতে পারবো? তো এই যে আমি আমি কি মদ খাইতে পারবো? এই যে প্রশ্নগুলো, এটা কি একজন বাংলাদেশি মানুষের ন্যাচারাল প্রশ্ন, বাংলাদেশের নাগরিকের ন্যাচারাল প্রশ্ন, নাকি প্রশ্নগুলো তাকে কেউ দিছে বা সে কোনোখান থেকে কপি পেস্ট করে যাতে ওঠার জন্য সে এই প্রশ্নগুলো করতেছে? এই প্রশ্নটা যারা মুসলিম আলোচক বা আলেম যারা টকশোতে যাবেন, তাদের এই প্রশ্নগুলো ওই সাংবাদিককে করা উচিত যে আচ্ছা ভাই, আপনার জন্য কি জরুরি খাদ্য বাসস্থান, নাকি ল্যাংটা থাকাটা আপনার জন্য প্রথম প্রথম আপনার বেসিক নিড? আপনার তো এইটা প্রশ্ন করা উচিত যে আচ্ছা, আমি যে সেকুলার শাসনে আছি বা আমি যে কলোনিয়াল শাসনে আছি, এইটা থেকে বের হয়ে আমি যে ফিরে যাব হচ্ছে মোগল আমলের ইসলামী শাসনে, সেই ফিরে গেলে আমি অ্যাকচুয়ালি আমার মৌলিক অধিকারগুলো পাবো কিনা বা আমার বেসিক নিডগুলো পাবো কিনা, এটা তো আপনার প্রশ্ন করা উচিত ছিল। বাট আপনি কেন এমন প্রশ্ন করতেছেন যেটা ন্যাচারাল প্রশ্ন না, যেটা বাংলাদেশের গরিব মানুষের কাছে গুরুত্বপূর্ণ না, যে সে ল্যাংটা থাকবে কি না থাকবে। এটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কি বলে বসুন্ধরার মালিক আনবির ভাইয়ের। বাংলাদেশের মুসলমানরা যেহেতু আনবির ভাইয়ের 4টা বিয়ে মেনে নিবে না, সেই জন্য আনবির ভাই 400-500 নারী ভোগ করবে। এখন আনবির ভাইয়ের মতো পয়সাওয়ালা মানুষ যারা, তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ হইতে পারে যে সে হাফ প্যান্ট পরে ঘুরতে পারবে কিনা, বা হচ্ছে যে সে তার যে সঙ্গিনী তাকে অর্ধ উলঙ্গ করে সে ঘোরাফেরা করতে পারবে কিনা, সে যত্রতত্র বাংলাদেশের যে কোনো দোকানে সে মদ পাবে কিনা, তার মতো মানুষের কাছে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হইতে পারে। বাট সাধারণ মানুষ, একজন সাংবাদিক, সে তো সাধারণ মানুষের প্রশ্নটা করবে। মানে মেজরিটি, গণতন্ত্র কি বলে যে মেজরিটি মানুষ যা চায় সেটাই গণতন্ত্র। মেজরিটি মানুষ যদি চায় যে 72-এর সংবিধান, যেটা শাসক গোষ্ঠীকে আজ পর্যন্ত সুবিধা দিয়ে আসছে, এটাকে ছুঁড়ে ফেলবে, তাহলে গণতন্ত্রের ফতোয়া মতে এটা ছুঁড়ে ফেলতে পারা উচিত। কিন্তু
এই যে সাংবাদিক শ্রেণী যারা হচ্ছে যে টিভি চ্যানেলগুলো, বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর মালিকানায় যে টিভি চ্যানেলগুলো আছে, যারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন বলেন বা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন আমি বললাম না, যারা হচ্ছে যে বাংলাদেশি কালচারের বিপরীতে যেটা, সেটা ভারতীয় কালচার বলতে পারেন বা ইউরোপিয়ান কালচার বলতে পারেন, সেগুলো তারা বাস্তবায়ন করতে চায়। তো তাদেরকে আমি বলবো যে যে সমস্ত আলেম ওলামারা টকশোতে যান, দেখেন আমি এমন কেউ না যে আলেমদেরকে আমি জ্ঞান দিতে পারি, বাট আমি এমন একজন সাধারণ মানুষ যে হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও পরামর্শ দিতে পারে রাষ্ট্রের কল্যাণে। সেই জায়গা থেকে আমি বলবো যারা আলেমরা টকশোতে যাবেন ওনাদের এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে যে ভাই, তুমি যে শরিয়াকে প্রশ্ন করতেছো, শরিয়াকে তুমি অযোগ্য প্রমাণ করতে চাইতেছো, সেটা তুমি করতে পারো, সেই চেষ্টাটা তুমি একজন নিরপেক্ষতার জায়গা থেকে প্রশ্নটা করতে পারো যে শরিয়ার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। মুসলিম হিসাবে করার সুযোগ নেই। মুসলিম হিসাবে আল্লাহ যে বিধান দিছেন সেটা আমি মেনে নিতে বাধ্য, সেটাতে আমি কোনো প্রশ্ন করতে পারবো না। প্রশ্ন করা মানে আমি ইসলামে ঢুকি নাই, আমি হচ্ছে যে মুনাফেক। যেটা কোরআনে আসছে যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু আয়াতকে মানে অনুসরণ করো আর কিছু আয়াতকে তোমরা অস্বীকার করো। অথবা যেটা কোরআনে আল্লাহ বলছেন যে সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুসলমানরা তোমরা ইসলামে পুরোপুরি ঢুকো। আমরা ফার্সিতে পড়ছি আল ইসলামও, এর মানে কি? এর মানে হইল মুসলমান সুদান ওয়াগারদান নেহাদান বতাআত, মানে ইসলাম মানে হলো মুসলমান হওয়া এবং নিজের মাথাকে আল্লাহর হুকুমের সামনে আনুগত্যের সাথে নত করে দেওয়া। মানে আল্লাহর হুকুমের বিষয়ে মাথা উঁচু করে, হ্যাঁ আপনি সেটা বোঝার চেষ্টা করতে পারেন যে অ্যাকচুয়ালি এই হুকুমের মধ্যে কি কল্যাণ আছে, সেটা আপনি বোঝার চেষ্টা করতে পারেন, বাট সেটা আনুগত্যের সাথে, সেটা মাথা উঁচু করে আল্লাহর বিরুদ্ধে প্রশ্ন ছুড়ে দেওয়ার সুযোগ আসলে একজন মুসলমানের জন্য নাই। বাট একজন অমুসলিম যে বা যে মুসলমান হবে চেষ্টা করতেছে, সে এগুলো খুঁটিনাটি বিষয় সে বোঝার চেষ্টা করতে পারে। বাট যে এই জন্য যারা শরিয়ার কায়েম করতে চান বা আলেম ওলামারা শরিয়ার বিষয়ে মানুষকে এর সুন্দর দিকগুলো ফোটায় তোলেন, তারা সাংবাদিকদেরকে ব্লক করে দিতে পারেন এই প্রশ্নগুলোর মাধ্যমে। যে হচ্ছে যে ভাই, আপনার প্রশ্নটা তো ন্যাচারাল মনে হইতেছে না। বাংলাদেশ থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ ইউরোপে যায় কেন? 3 বেলা খাবারের আশায়, পরিবার নিয়ে একটা সুন্দর জায়গায় থাকবে সেই আশায়, একটা নিরাপত্তা, তার রাষ্ট্র তাকে নিরাপত্তা দিবে, সেই জন্য সে যায়। তো ইসলামী শাসন ব্যবস্থায় বা যে আফগানিস্তান মানে যেই নামটা বলে ফেললাম, ওইখানে মানুষের নিরাপত্তা কতটুকু নিশ্চিত হইতেছে কিনা, এগুলো নিয়ে আপনার প্রশ্ন থাকা উচিত। তো এটা হচ্ছে মূল কথা। আরেকটা বিষয় বলে রাখি যে ওই স্থানের বিষয়টা নিয়ে, যে এটা কি অ্যাকচুয়ালি খেলাফতের মডেল বা এটাই কি পরিপূর্ণ খেলাফত, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, প্রথম কথা হচ্ছে যে কোরআন এবং হাদিসে তো কোথাও কোনো নির্দিষ্ট রাষ্ট্রের কথা বলে দেওয়া নাই যে সেই রাষ্ট্রের মতোই সেই রাষ্ট্রটাই হচ্ছে ইসলামী রাষ্ট্রের নমুনা, এরকম কিছু না। কোরআন হাদিসে ইসলামী রাষ্ট্র কায়েমের মূল নীতি বলে দেওয়া আছে এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখাইছেন মদিনায়। তো আজকের পৃথিবীতে আমি মনে করি যে প্রপারলি, হ্যাঁ ওরা যারা পাকিস্তানের পাশে আছে তারা চেষ্টা করতেছে কোরআন হাদিসের কাছাকাছি যাওয়ার, বাট তারা এখনও কিন্তু পুরোপুরি যাইতে পারেনি আজকের পৃথিবীতে। এবং এটা ইসলামের ইতিহাসেও কোনো রাষ্ট্র 100% শুরু থেকেই রান করছে ওইদিকে, এটা হয় নাই। পর্যায়ক্রমে তারা তারা পুরোপুরি ওই জায়গায় পৌঁছাইছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে তার জীবদ্দশায় তিনি যে ইসলাম কায়েম করছেন, তিনিও কিন্তু প্রাথমিক পর্যায়ে মদিনায় মুসলিমদের যে সমাজ ব্যবস্থা, সেখানে কিন্তু তিনি পারস্পরিক বিচার আচার করতেন। সেখান থেকে ইসলামের বিচার ব্যবস্থার মাধ্যমে হচ্ছে ইসলামী রাষ্ট্রের উত্থানটা শুরু হয়, অঙ্কুর গজায়। তারপরে আস্তে আস্তে সেটা রাজনৈতিক কার্যকলাপ যখন সেটা মদিনার বাইরে যায়, তখন সেটা রাষ্ট্রের অন্যান্য বিষয়েও সেটার প্রয়োগ হয়। যেমন আফগানিস্তানের একটা বিষয় যে তারা হচ্ছে যে আপনার ক্রিকেট খেলা কিন্তু জায়েজ নেই, তাও তারা খেলে কেন? তারা গ্র্যাজুয়ালি তারা আস্তে আস্তে সব কিছুর দিকে যাওয়ার চেষ্টা করতেছে। সো তারা অনেকটাই ফলো করার চেষ্টা করে, বাট তারা যেটা করে 100% ওইটাই ইসলাম বলে এটা বলার সুযোগ নাই। বাট এটা বলতে হবে যে তারা চেষ্টা করতেছে বা তাদের মতো করে চেষ্টার ক্ষেত্রে আন্তরিকতা মনে হয় না যে আর কোথাও দেখা যায়। আরেকটা বিষয় বলে রাখি, বিচার ব্যবস্থায় শরিয়া এটা কিন্তু আরব রাষ্ট্রগুলোতে আছে। ধরেন আপনি সৌদি বলেন,
দুবাই বলেন, এবং ইভেন দুবাইতে আমাদের বাংলাদেশে একজন আলেম, ওনার নাম হইল হারুন ইসলামাবাদী, যিনি পটিয়া মাদ্রাসার মুহতামিম ছিলেন, উনি কিন্তু ওখানে বিচারক ছিলেন দুবাইতে। অর্থাৎ মিডল ইস্টের প্রায় রাষ্ট্রগুলোতেই বিচারক হন আলেমরা, এবং প্রচলিত সেখানকার যে ফিকহি নিয়ম আছে, যেমন মালিকি মানে যেমন হাম্বলি আরব রাষ্ট্রের বিভিন্ন দেশে, বিশেষ করে সৌদি আরবে। আমি যখন মক্কায় আল্লাহ তাআলা আমাকে যাওয়ার সুযোগ দিয়েছিলেন, তখন মক্কায় একটা দার্সে আমি বসছিলাম। তখন আমি একজন শেখকে জিজ্ঞেস করছিলাম যে, শেখ আপনারা কি সালাফি, মানে আপনারা কোনো মাযহাব মানেন না? তো উনি বললেন যে না, আমরা হাম্বলি, এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের সৌদি আরবে ফিকহে হাম্বলির উপরেই আমাদেরকে পড়াশোনা করানো হয়, এবং সেটা মতো করেই আমাদের ইন্টারনাল যে রাষ্ট্রের বিচার ব্যবস্থা সেগুলো চলে। বাট সেটা সালাফি যেই আন্দোলন, সেটার সাথে অনেকটাই হাম্বলি মিলে, যেই কারণে অনেকে হাম্বলি সালাফিকে গোলায় ফেলায় আর কি, বা মনে করে সৌদি রাষ্ট্র মনে সালাফি মতবাদ অনুযায়ী চলে। সৌদি রাষ্ট্রের গঠনের সাথে সালাফি মতবাদের একটা ইতিহাস আছে, সেটা পরে বলবো, আজকে সেটা বলার সুযোগ নাই। তো যেটা বলছিলাম যে বিচার ব্যবস্থা কিন্তু শরিয়া অনুযায়ী চলছে আরবের প্রায় রাষ্ট্রগুলোতেই, বাট সেই রাষ্ট্রগুলো নিয়ে কেউ প্রশ্ন করে না, কারণ সেই রাষ্ট্রগুলোর অবস্থা ভালো, সেই রাষ্ট্রের মানুষ খাইতে পারে, সেই রাষ্ট্রের মানুষের জীবনের নিরাপত্তা আছে, এই জন্য ওই রাষ্ট্রগুলো নিয়ে কেউ প্রশ্ন করে না। অপরদিকে পাকিস্তানের পাশে যে রাষ্ট্রটা নতুন, ইটালিয়ান ভাষা বলে পার্থিরে করছে, নতুন স্টার্ট করছে, নতুন পথ চলা শুরু করছে, একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যে কোনো নতুন জিনিস সেটা কিন্তু ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে যায়। তারা দীর্ঘ সময় পৃথিবীর দুইটা পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করছে, সো তাদের অর্থনৈতিক অবস্থা একটা ভঙ্গুর জায়গায় পড়ে আছে, এবং তারা যাতে করে আধুনিক বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য না করতে পারে, সেই জন্য তাদের উপর অনেক আরোপ দিয়ে রাখা হয়েছে। ফলে তাদের জন্য একটা এক্সাম্পল ক্রিয়েট করার মতো রাষ্ট্র গড়ে তোলাটা অনেক সময় সাপেক্ষ, অনেক সমস্যা তাদের থাকবে। বাট আপনি বিচার ব্যবস্থায় ইসলামের কথা বললেই ওই রাষ্ট্রটাকে যখন নিয়ে আসেন, আপনি সৌদি আরব, দুবাই এসব রাষ্ট্রগুলোকে যখন প্রেজেন্ট করেন না, তখন কিন্তু বোঝাই যায় যে আপনার প্রশ্ন করার মধ্যে কিন্তু মানে বাজে কুমতলব লুকায় আছে। তো বাংলাদেশ, আমি মনে করি বাংলাদেশ যদি বিচার ব্যবস্থাটা অন্ততপক্ষে ব্যক্তিগত যে বিবাদগুলো আছে, মানে সংসদ কিভাবে চলবে সেইটার রায়ের কথা বলতেছি না, ব্যক্তিগত আপনি একজনকে খুন করছেন বা আপনাকে কেউ মানে আহত করছে, সেই বিচারগুলো যদি অন্ততপক্ষে ইসলামী মানে ফৌজদারি মামলা জাতীয় যেগুলো আছে সেগুলো যদি অন্ততপক্ষে আপনার হচ্ছে যে ইসলামী বিচারের অধীনে হয়, তাহলে যেটা হবে, বিচার খুব দ্রুত গতিতে হবে এবং অপরাধ কমে আসবে। কিন্তু রাষ্ট্রের যে বিষয়গুলো, রাষ্ট্রের হচ্ছে যে বিদেশি বাণিজ্য, ব্যাংকিং লেনদেন, এইগুলো যদি, রাজনৈতিক যে ব্যাপার আছে, এইগুলো যদি বিচার ব্যবস্থার বাইরেও, মানে ইসলামী বিচারের বাইরেও থাকে, তাহলেও আমি মনে করি যে, মানে আমি বলছি না যে এগুলো বাইরে থাকা উচিত, বাট আমি ধরে নিচ্ছি যদি তারা বাইরে রাখেও, শুধুমাত্র ব্যক্তিগত আপনার ধর্ষণ, জিনা, চুরি, এই মামলাগুলো যদি ইসলামী আদালতে চলে, তাহলেও কিন্তু রাষ্ট্রের শৃঙ্খলার জন্য অনেক উপকারী হবে। এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশ নিজেকে কতটা মানে স্বাধীন মনে করে। যদি সে নিজেকে স্বাধীন মনে করে বা প্রকৃত অর্থে যদি সে স্বাধীন থাকে, তাহলে কিন্তু সে তার রাষ্ট্রে যে কোনোভাবে যা কিছু মনে চায় করতে পারবে। বাট প্রশ্নটা এখানে যে বাংলাদেশ স্বাধীন কিনা। তো বাংলাদেশ স্বাধীন কিনা এই প্রশ্ন করলে আপনাকে ভারতের কথা বলতে হবে। ভারত আমাদের উপর অনেক জুলুম করে, কিন্তু সে যখন ইরান থেকে তেল কিনতে চায়, তখন সে ট্রাম্প আঙ্কেলের কাছে অনুমতি চায় যে আমি কি তেল কিনতে পারবো? তো এই হচ্ছে ভারতের স্বাধীনতা। অর্থাৎ আমাদের এই অঞ্চলের যে কলোনিয়াল রাষ্ট্রগুলো আছে, কলোনিয়ালিস্টরা চলে যাওয়ার পরেও খুব মজার ব্যাপার হলো আমরা তাদের ইশারা মতোই চলতেছি। কারণ আমাদের ওই যে, আপনি বাংলাদেশে একজন ভালো লয়ার হইতে চান, আপনি শিশির মনির হইতে চান, আপনি ধরেন যে ব্যারিস্টার ফুয়াদ হইতে চান, যেই হইতে চান, আপনাকে বিলেত যাইতে হবে। বিলেতে যায় আপনার ল পড়তে হবে, ওই ল দিয়ে আপনি এসে দেশ চালাইতে, মানে বিচার ব্যবস্থায় আপনি ওকালতি করবেন। কারণ হলো আপনার আইন ব্যবস্থা তো মুসলিম না, মানে আপনার আইন ব্যবস্থা তো নিজস্ব না। মানে ব্রিটিশ চলে গেছে, ব্রিটিশ চলে যাওয়ার সাথে সাথে তার আইনটাও চলে যাওয়া উচিত ছিল না? বাট সেটা তো আমরা ছাড়ি নাই, আমরা তো সেটাকে আঁকড়ায় ধরছি। আমরা যদি এটা বলতাম যে কলোনিয়ালরা চলে গেছে, এখন তাদের কোনো কালচার আমরা রাখবো না, আমরা মোগল আমলে ফিরে যাব, বা আমরা আমাদের 200 বছর আগে আমাদের অঞ্চলের যে বিচার ব্যবস্থা ছিল আমরা সেটাতে ব্যাক করব। বাট আমরা তো ব্যাক করি নাই। তাহলে আমরা যদি নিজেরা কোনো কিছুকে না সরাই দিই, তারা কেন সরবে? সো এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম যে আমরা মানে তারা চলে যাবে নাকি আমরা তাদেরকে সরাইতে হবে?
এই ছিল মোটামুটি বিষয়, অগোছালো কথা। আমি একটা জিনিস ভালো পারি, সেটা হচ্ছে অগোছালো কথা। কথা মানে এলোমেলো করে বলতে পারি, এটা এটা আমি ভালো বলতে পারি, কথা গুছায় বলতে পারি না। এই জন্য এরপরও যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।